দেখেন, আজকে হচ্ছে রবীন্দ্র পরবর্তী ছোট গল্প। খুবই ছোট একটা টপিক, এটা আমরা রাত্রি শেষ করে ফেলতে হবে। এখান থেকে তেমন কিছু আসে না। রাজশেখর বসু, ওনার ছদ্মনামটা হচ্ছে পরশুরাম। রাজশেখর বসু হচ্ছে পরশুরাম, এটা আমরা মাথায় রাখতে পারি। রাজশেখর বসু হচ্ছে পরশুরাম, খুব একটা গুরুত্বপূর্ণ, এটাই গুরুত্বপূর্ণ আর কি। এখানে তিনি হাস্যরসিক গল্পকার হিসেবে পরিচিত। ওনার তেমন কিছু পড়া লাগবে না, জাস্ট ওই রাজশেখর বসু হচ্ছে পরশুরাম, আর এটাও আমরা জানি, ঠিক আছে। অন্নদা শঙ্কর রায়ও আপনাকে অত বেশি পড়া লাগবে না, ঠিক আছে। ওনারা একটু কম আসে আর কি, ইন্ডিয়াতে বেশি আসে ওনাদেরকে নিয়ে। তাহলে আপনি যদি অন্নদা শঙ্কর রায়কে নিয়ে পড়তে চান, আপনি কামনা পঞ্চবিংশতি পড়তে পারেন, কারণ ব্যাটল পঞ্চবিংশতি গায় বিদ্যাসাগরের, ঠিক না? প্রচন্ড বিদ্যাসাগর। হ্যাঁ, তো যেহেতু আপনার কামনা পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতির সাথে একটু কানেক্ট করে, সেহেতু হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আপনি পড়তে পারেন চাইলে অন্নদা শঙ্কর, বাকিগুলো আপনি স্কিপ করে যেতে পারেন, ঠিক আছে। দেখেন, আবুল মনসুর আহমদ, উনি হচ্ছে রাইটার হিসেবে গুরুত্বপূর্ণ। দেখেন যে উনি হচ্ছে আপনার আপনার 53 থেকে 58 পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছেন সহসভাপতি ছিল আওয়ামী লীগের। এর পাশাপাশি 21 দফাতে প্রণত ছিল, এগুলো হয়তো এখন আর আসার সম্ভাবনা কম, ইউনো দ্যাট। তো আমরা উপন্যাসগুলো দেখি, জীবন ক্ষুধা আবে হায়াত, এইটা জীবন ক্ষুধা এবং হচ্ছে কি আবে হায়াত, এটা একটু খেয়াল রাখবেন। জীবন ক্ষুধা আবে হায়াত, ঠিক আছে। মৃত্যু ক্ষুধা কার বলেন তো? কাজী নজরুল। নজরুল ইসলাম। ঠিক আছে, কাজী, হ্যাঁ। তো দেখি আমরা তাহলে হচ্ছে আপনার ওই কাজী নজরুল। তাহলে দেখেন, যেহেতু আপনার আহ, আপনার জীবন ক্ষুধা এবং হচ্ছে মৃত্যু ক্ষুধা কাছাকাছি, এটা পরীক্ষায় চলে আসে। খেয়াল রাখবেন, মূলত আপনাদেরকে হচ্ছে ওই এমন ভাবে পরীক্ষা আসবে যেটা হচ্ছে আপনি কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি কনফিউজ না হলে পরীক্ষা নর্মালি দিবে না, কারণ এখন না সহজ কোশ্চেন দিলে সব 150 তুলে ফেলবে, ঠিক আছে। এখন আপনি তো চান না যে মানে 160-70 তুলে ফেলবে আর কি। আপনি চাবেন সবসময় কাটমার্ক কত থাকুক, কাটমার্ক থাকুক হচ্ছে আরো পরে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনি কনফিউশনাল কোশ্চেন গুলো দিবেন আর কি। তাহলে দেখেন, তো জীবন ক্ষুধা আবে হায়াত, আবে হায়াত নামটা সুন্দর না, আবুল হায়াত, আবুল হায়াত ফিল আসে। এরপর হচ্ছে শিশু সাহিত্যিক হচ্ছে গালিবারের সফরনামা, ছোটদের কাশাসুল আম্বিয়া, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার গল্প গ্রন্থ হচ্ছে আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দা। ওনার ছোট আপনার গল্প গ্রন্থগুলো মূলত পরীক্ষায় আসে। আয়না, ফুড কনফারেন্স তো একটা স্যাটারিস্টিক বই আর কি। ফুড কনফারেন্স, আর একটা হচ্ছে আসমানি পর্দা। আসমানি পর্দা, আমার দেখা রাজনীতি 50 বছর লাগবে না এগুলো আমাদের, ঠিক আছে। তাহলে দেখেন, আয়না হচ্ছে একটা গল্প গ্রন্থ আর কি, ঠিক আছে। 1935 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল হচ্ছে এটার হচ্ছে আপনার ভূমিকা লিখে দেন। আর এটা হাস্যরসাত্মক একটা সংকলন, 7টা কবিতা আছে, বই আছে এখানে। কয়টা? 7টা গল্প আছে এখানে, 7 সম্ভবত, ঠিক না? হ্যাঁ, 7টা গল্প আছে আপনার। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে কি বলেন তো? আধু ভাই, আধু ভাই, ঠিক আছে। ওই যে আধু ভাইয়ের গল্প আর কি, ঠিক আছে। সে আধু ভাইটা হচ্ছে এখানে আছে আর কি, ঠিক আছে। উনি ক্লাস 7-এর স্থায়ী ছাত্র, ঠিক আছে। আর রিলিফ ওয়ার্ক হচ্ছে আপনার, রিলিফ ওয়ার্কটা হচ্ছে আপনার বন্যা দুর্গতদের সাহায্যের নামে নামি দামি ব্যক্তিদের যে ভন্ডামি করে আর কি, টাকা মারে, এইগুলো নিয়ে হচ্ছে এটা এখানে আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো আমরা পারবো, ঠিক না? উনি তো ইম্পর্টেন্ট না, একবার দেখে যাবেন আবুল মনসুর। আচ্ছা, এবার দেখেন রবীন্দ্র পরবর্তী নাটক, এখানেও কিছু নাই। প্রিন্সিপাল ইব্রাহিম খা, ঠিক আছে, চেহারাটা দেখে রাখেন যে আপনার প্রিন্সিপাল ইব্রাহিম খা, ওনার মধ্যে হচ্ছে ওনার ওইগুলো আছে কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা, সোনার শিকল, ইস্তাম্বুল যাত্রীর পত্র, বেদুইনের দেশে, কয়েকটা পড়বো আমরা, ঠিক আছে। দেখেন যে ইব্রাহিম খা উনি একটু ইসলাম টাইপের লেখালেখি করছে আর কি, ঠিক আছে, এটা খেয়াল রাখবো আমরা। তো দেখেন, কামাল পাশা, আনোয়ার পাশা নাম শুনে বুঝতেছেন, ঠিক আছে, ইসলামিক ধরনের লেখালেখি করতো। এবং হচ্ছে কাফেলা, কাফেলা মানে হচ্ছে জানেন যারা, কাফেলা একটা ইসলামিক শব্দ, ঠিক না? কাফেলা নামে হচ্ছে আপনার ইয়েতে ওই যে রোজার সময় ইফতারের আগে করে মূলত একটা প্রোগ্রাম করতো না কাফেলা, সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ওই যে সৌদি আরব বিভিন্ন জায়গা দেখাইতো আর কি। যে হুজুর কাফেলা করছিল তিনি সম্ভবত মারা গেছেন কিনা যায় না, এটিএন বাংলা দিত মনে হয়, হ্যাঁ, এখন আর দেয় কিনা সেটাও আমি জানি না, ঠিক আছে। তাহলে দেখেন আপনার হচ্ছে কাফেলা, তারপরে আমরা পড়ি সোনার শিকল, ঠিক আছে, সোনার শিকল। সোনার পালঙ্ক কার বলেন তো? সোনার পালঙ্ক, আবুল না আবুল, ভুলে গেছেন? আবুল হাসান। হ্যাঁ, আবুল হাসান, সোনার পালঙ্ক, এটাও খেয়াল রাখতে হবে তো, বুঝছেন, এটা ভোলা পৃথক যাবে না। পালঙ্ক ছিল ভাই ওটা। পৃথক পালঙ্ক ছিল, ও আচ্ছা, সোনার পালঙ্ক মাথায় আসতেছে। আচ্ছা, পৃথক পালঙ্ক, এটা কিন্তু আপনার ইয়াতে বিসিএস রিটেনে একবার আসছিল, বুঝছেন, একবার রিটেনে চলে আসছিল।
তাহলে দেখেন সোনার শিকল, এরপর ইস্তাম্বুল যাত্রীপত্র, ঠিক আছে, ইস্তাম্বুল যাত্রীপত্র, ইস্তাম্বুল যাত্রীপত্র, মানে ইস্তাম্বুল যাচ্ছিল এরকম যাত্রী হচ্ছে একটা পত্র লিখছে আর কি, ঠিক আছে, ইস্তাম্বুল যাত্রীপত্র। তারপরে হচ্ছে বেদুইনের দেশে, আর তেমন কিছু লাগবে না, ঠিক আছে, বেদুইনের দেশে, বেদুইনের দেশে, বেদুইনের দেশে, হ্যাঁ বেদুইনের দেশে, আর তেমন কিছু লাগবে না এখানে, বাদ দিতে পারেন, হুটহাট একটা দুটো চলে আসলে আর কি লাগবে। আকবর, আকবর, ঠিক আছে, আকবর উদ্দিন হচ্ছে মাটির মানুষ, এটা জাস্ট একটা লাগে পড়েন, এটা আপনি বাদ দিতে পারেন পড়ার প্রয়োজন নেই, বাট যদি পড়েন এটা পড়েন, আকবর উদ্দিন হচ্ছে মাটির মানুষ আকবর, বলেন দেখি, মাটির মানুষ আকবর উদ্দিন, মানে মাটির মানুষ মানে কি, সহজ সরল ভালো ভদ্র একটা মানুষ, ঠিক না, কিছু প্যাচগুজ বোঝে না, তাহলে মাটির মানুষ, ঠিক আছে, মাটির মানুষ হচ্ছে আকবর, মাটির মানুষ হচ্ছে আকবর উদ্দিন। আকবর নিয়ে কিন্তু কয়েকজন আছে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে সাবধানে পড়বেন, আকবর উদ্দিন পুরানোটা পড়েন, ঠিক আছে, আকবর উদ্দিন, ঠিক আছে, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, কেমন, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, কেমন, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, ঠিক আছে, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, আকবর উদ্দিন, কেমন, মাটির মানুষ, আকবর উদ্দিন হচ্ছে মাটির মানুষ, আকবর উদ্দিন হচ্ছে মাটির মানুষ। আচ্ছা, তুলসী লহরী পড়া লাগবে না। শাহাদাত হোসেন হচ্ছে মানসনদের মনসনদের মোহ, এটা পরীক্ষায় আসে, একটা পড়লেই হবে, ঠিক আছে, তেমন লাগবে না। দেখেন মনসনদের মোহ, ঠিক আছে, মসনদের মোহ, মসনদের মোহ, ঠিক আছে, মসনদের মোহ, মসনদের মোহ হচ্ছে শাহাদাত হোসেন, মসনদের মোহ, ঠিক আছে, মসনদের মোহ, মসনদের মোহ হচ্ছে শাহাদাত, শাহাদাত মসনদের, ঠিক আছে, শাহাদাত হচ্ছে মসনদের মোহ, শাহাদাত হচ্ছে মসনদের মোহ, ঠিক আছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, এগুলো একজন দুজন করে হুটহাট আসে, আসলে আসে। বিজন, বিজন অর্থ কি বলেন তো? জনমানব শূন্য, নির্জন, জনমানব শূন্য। আর বিজন অর্থ কি দীর্ঘার হইলে? পাখা, পাখা। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন বিজন ভট্টাচার্য, যেখানে কোনো মানুষই নাই, উনি হচ্ছে নবনাট্য আন্দোলনের প্রথম পুরোহিত, ঠিক আছে, নবনাট্য আন্দোলনের প্রথম পুরোহিত, নবনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন কি জিনিস আপনার রিটেন দেওয়ার সময় বাংলাতে পড়বেন। তারপর দেখেন ওনার নাটক হচ্ছে নবান্ন, জনপদ, কলঙ্ক, লাগবে না, ঠিক আছে। আমরা দেখি ইব্রাহিম খান গ্রন্থ নাই হচ্ছে কোনটা, লাগবে না, এগুলো আমাদের কোনটি, ইব্রাহিম খান রচিত কাফেলা, আনোয়ার পাশা কে লিখছে, কাফ ইব্রাহিম খা, তাহলে ওনাকে নিয়ে যেগুলো আসছে ওগুলো পড়লে হবে, ঠিক আছে। আচ্ছা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আমাদের মনির চৌধুরী, গুরুত্বপূর্ণ রাইটার। এবার হচ্ছে মনোযোগ দেন, এতক্ষণ তো মনোযোগ দেন নাই। মনির চৌধুরী হচ্ছে আপনার 1925 সালে ওনার জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জ শহরে, ঢাকায়, চাটখিলের, ঠিক আছে, পৈতৃক নিবাস চাটখিল, নোয়াখালীর চাটখিলে। আচ্ছা, এরপর দেখেন তিনি হচ্ছেন খ্যাতনামা সাহিত্যিক নাট্যকার। 1965 সালে তিনি হচ্ছে আপনার হচ্ছে মুনির অপটিমা নামক একটি কি করে টাইপরাইটিং এর কিবোর্ড আপনার আবিষ্কার করেন, বা উদ্ভাবন করে, আবিষ্কার করা হচ্ছে, উদ্ভাবন করাটা সুন্দর হয়। 1965, এটা পারলে সালটা মনে রাখতে পারেন, বাট মুনির অপটিমা নাম দেখে তো বুঝছেন, মুনির অপটিমা মানে মুনির চৌধুরী, শেষ, ঠিক আছে। আপনার 1971 সালে 14 ডিসেম্বর আল বদর কাহিনী কর্তৃক নিখোঁজ হন। আচ্ছা, তারপর দেখুন ওনার নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর, এটা কে পড়ে নাই, অনেক পড়ছি, ঠিক আছে, রক্তাক্ত প্রান্তর, কবর, কবর তো অসাধারণ, তারপর চিঠি, দণ্ডকারণ্য, তারপর হচ্ছে মীর মানস, ড্রাইডেন ও ডিএল রায়। তাহলে ওনার দেখেন রক্তাক্ত প্রান্তর কে লিখছে, এটা পাই পরীক্ষায় জিজ্ঞেস করবে না, এগুলা এগুলো পড়বেনই না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি অ্যাকচুয়ালি কি পড়বেন, আপনি পড়বেন দণ্ডকারণ্য, ঠিক আছে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা আসবে, দণ্ডকারণ্য কে লিখছে, কারণ এটা হচ্ছে কি আপনি ভুলে যাবেন। দেখেন সাইকোলজি বুঝবেন, টিচারের স্যার আপনার দিবে, আপনার ওনাকে নিয়েই দিবে, মুনিরকে নিয়েই দিবে, কিন্তু আপনি পারবেন না, এটা করে দিবে, ঠিক আছে। দণ্ডকারণ্য, দণ্ডকারণ্য, পলাশী ব্যারাক, অন্যান্য, এটা পড়তে পারেন, ঠিক আছে, পলাশী ব্যারাক ও অন্যান্য, এটা পলাশী যুদ্ধ নিয়ে আসতে তাহলে একটু আসতে হবে, পলাশী ব্যারাক এবং অন্যান্য। এরপর মীর মানস, ঠিক আছে, মীর মানস, মীর মানসটা পড়তে পারেন। ওনার অনুবাদ নাটকগুলো হচ্ছে সহজ, কেউ কিছু বলতে পারে না, ঠিক আছে, এটা ইংলিশ কি বলেন তো? ইউ নেভার ক্যান টেল, ইউ নেভার ক্যান টেল, ঠিক আছে, কেউ কিছু বলতে পারে না, ঠিক আছে। বার্নার্ড শ, বার্নার্ড শ, ইউ নেভার ক্যান টেল, দেখেন ইউ নেভার ক্যান টেল, বার্নার্ড শ। রুপার কৌটা, ঠিক আছে, দ্য সিলভার বক্স, এটা হচ্ছে কি জন গলস ওয়ার্দি, রুপার কৌটা। আর একটা মুখরা রমণী বশীকরণ, মুখরা মানে কি বলেন তো? ঝগড়েটটা, এই ঝগড়াটা একটা মেয়েকে বশীকরণ মানে হচ্ছে কি করা, বসে আনা আর কি। তো এটা কে লিখছিল বলেন তো?
শেক্সপিয়ার শেক্সপিয়ার, ঠিক আছে। টেমিং অফ দ্য স্ট্রু, ওই মেয়েটার নাম কি ছিল মনে আছে? ক্যাথারিন ক্যাথারিন, ঠিক আছে। যেটা থেকে উনি অনুবাদ করছে সেটাতে হচ্ছে ওই মেন ক্যারেক্টারের নাম ছিল ক্যাথারিন। সে ছিল অনেক ঝগড়াটে মেয়ে, ঠিক আছে। উনি এটা বাংলা অনুবাদ করে নাম ছিল মুখরা রমণী বশীকরণ, ঠিক আছে। তাবিজ, এটা ধরেন বাংলাদেশি আর কেউ লিখে নাম দিতে কি তাবিজ লাগাই দেওয়া আর কি, ঠিক আছে। আমি একদিন হচ্ছে আসতেছিলাম কোন একটা জায়গা থেকে, এরপর দেখতেছি হচ্ছে আপনার আপনার কি যেন বলে, ও না মানে ওনাকে দেখলাম আর কি, যে উনি হচ্ছেন পোস্টার টাঙায় দিছে তাবিজ করা হয়, হ্যাঁ, বিয়ে না হলে বিয়ে করায় দিবে, তারপরে হচ্ছে কেউ তাবিজ করলে তাবিজ, আরো কি কি যেন লিখছে আর কি। যাই হোক, এটা নিয়ে কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পরে দেখি হচ্ছে মোবাইলে অ্যাড চলে আসছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। মানে যারা যারা তাবিজ করে, যারা বা এগুলো নিয়ে কাজ করে, তারাও ফেসবুকে অ্যাড দিচ্ছে আজকে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমার খুবই ভালো লাগছে। যাক দেখেন, তারপর হচ্ছে কি তার রক্তাক্ত প্রান্তর, ঠিক আছে। রক্তাক্ত প্রান্তর দণ্ডকারণ্য, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। রক্তাক্ত প্রান্তর দণ্ডকারণ্য, রক্তাক্ত প্রান্তর দণ্ডকারণ্য, ঠিক আছে। রক্তাক্ত প্রান্তর দণ্ডকারণ্য, রক্তাক্ত প্রান্তর দণ্ডকারণ্য, রক্তাক্ত প্রান্তর দণ্ডকারণ্য, মীর মানুষ, তারপর হচ্ছে ড্রাইনিং, এগুলো আমাদের লাগবে না। মুখারমণি বশীকরণ, কে কিছু বলতে পার, রূপার কোট, এগুলো আমরা পারবো। রক্তাক্ত প্রান্ত হবে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা, এটাকে আপনার বেস করে লিখে, এটা তো আমরা জানি, ঠিক না, এই প্লটে লিখা আর কি। তাহলে দেখি আমরা এর পাশাপাশি হচ্ছে আপনার মহাশ্মশান হচ্ছে এখান থেকে আপনার লাগবে না। তারপর কবর, কবর তো আসলে আমাদের সবারই জানা, এটা হচ্ছে আপনার অন্যতম শ্রেষ্ঠ নাটকের মর্যাদা পাইছে 1953 সালে, ঠিক আছে। 1953 সালে 17 জানুয়ারি এটা লিখেন, 21শে ফেব্রুয়ারিতে এটা কি করে প্রথম মঞ্চস্থ করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে। এখানে কোনো নারী চরিত্র নাই, কারণ হচ্ছে কেন্দ্রীয় কারাগারে হচ্ছে নারী এবং পুরুষ বন্দী আলাদা থাকে। এটা রাত্রিকালীন সিন করা হয়েছে, কারণ হচ্ছে কি বলেন তো হয়, কারণ হচ্ছে ওই রাতের বেলায় কোনো পাহারা থাকে না, ঠিক আছে। যেহেতু রাতের বেলায় কোনো পাহারা থাকে না, এই জন্য হচ্ছে আমাদের কি রাতের বেলা মানে ওই এই নাটকটা লিখে হচ্ছে মঞ্চস্থ করার জন্য। সো আপনার ওই থানা হাজতে যেই এলিমেন্ট গুলো পাওয়া যায় শুধু সেগুলোর উপর বেস করে হচ্ছে ওনারা কি করছে, এটা লিখছে। ওকে, তারপর দেখেন আপনার এখানে হচ্ছে নেতা আছে, মুর্দা ফকির আছে, ছায়া মূর্তি আছে, এগুলো পারবেন। নষ্ট ছেলে, ঠিক আছে, নষ্ট ছেলে, আর হচ্ছে কি মানুষ। তাহলে দেখেন আরেকটা কোটেশন আছে, 16 নয়, আমার মাতৃভাষার 16 রূপ, ঠিক আছে। উনি বলছে কি 16টা না, আমার মাতৃভাষার 16 রূপ, মানে 16 রূপ আর কি। ইন্টারেস্টিং লাইন না? এটা পরীক্ষায় কিন্তু একবার আসছে। বরং তো কোটেশন গুলো কোথায় একসাথে পাবেন, ভালো কোটেশন গুলা? শিকড় বই, কোন বইয়ে? শিকড় বই, ঠিক আছে। এই সব কোটেশন গুলো সম্ভবত একটা পিডিএফ আছে আমাদের টেলিগ্রামে। সো সাদিয়া আপু আছেন কিনা, থাকলে একটু দিয়ে দিয়েন, হ্যাঁ, নতুন লিড গ্রুপটা একটু দিয়ে দিয়েন পিডিএফটা। আচ্ছা, তাহলে দেখেন এরপর তো আমরা পারবো, তারপর আমরা আগাই। ও, এখানে তেমন কিছু নাই, আসেন অগ্রগতি দেখুন কিনা কিছু আছে কিনা। কপিরাইটের কবর, এটা পড়তে পারেন। আপনার হচ্ছেন উনি যে লিখছে কবর নাটকটা, এটাতে লিখতে ওনাকে অনুপ্রাণিত করছে কে বলেন তো? রণেশ দাশগুপ্ত। এটা পড়তে পারেন, রণেশ দাশগুপ্ত। এখন যেহেতু বিসিএস এর ভিতর থেকে প্রশ্ন আসে, রণেশ দাশগুপ্ত এটা আপনার লিখতে হচ্ছে অনেক বেশি কি করছে, মোটিভেট করছে। বাকিগুলো সেম, এখানে এক্সট্রা কিছু থাকে না। আচ্ছা, এবার দেখেন রবীন্দ্র পরবর্তী প্রবন্ধ গুলো হচ্ছে মাওলানা আকরাম খা, এগুলো পড়া লাগবে না, পড়বেন না, খুদাই মাথায় স্ট্রেস নিয়ে লাভ নেই, ঠিক আছে। এস ওয়াজেদ আলী, এস ওয়াজেদ আলী হচ্ছে ভবিষ্যতের বাঙালি, ঠিক আছে। আর হচ্ছে আপনার মোটর যোগে রাঁচি সফর, এই দুটা পড়লে হবে, ঠিক আছে। ভবিষ্যতের বাঙালি, ভবিষ্যতের বাঙালি, তো এটা এস ওয়াজেদ আলী মাথা রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রাক্তন প্রধানমন্ত্রী জামাইয়ের নাম না, এস ওয়াজেদ আলী, উনি সায়েন্টিস্ট, মাথা রাখবেন। ভবিষ্যতের বাঙালি মানে সায়েন্টিস্ট। মোটর যোগে রাঁচি সফর, মোটর যোগে রাঁচি ঘুরতে গেছে, রাঁচি একটা জায়গার নাম, ঠিক আছে। মোটর যোগে রাঁচি সফর, বলতো রাঁচি কোন দেশের একটা জায়গার নাম? খুঁজে বের ইন্ডিয়া করেন। না ভাই? ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, আচ্ছা আমি জানতাম না। আচ্ছা, তাহলে দেখেন তাহলে হচ্ছে কি আপনার ভবিষ্যতের বাঙালি, ঠিক আছে, ভবিষ্যতের বাঙালি, ঠিক আছে, ভবিষ্যতের বাঙালি, ভবিষ্যতের বাঙালি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে ভবিষ্যতের বাঙালি মোটর যোগের রাঁচি সফর, ভবিষ্যতের বাঙালি, ঠিক আছে, মোটর যোগের রাঁচি সফর, এটা মনে থাকবে আমাদের। ভবিষ্যতের বাঙালিটা অন্তত মাথায় রাখবেন, ঠিক আছে, এটা পরীক্ষায় চলে আসবে। আচ্ছা, কাজী মোতার হোসেন হচ্ছেন লাগবে না। মোতার হোসেন চৌধুরী হচ্ছে সংস্কৃতির কথা, এগুলো দেখতে পারেন, সংস্কৃতির কথা লাগবে না। মোহাম্মদ বরকতুল্লাহ হচ্ছে মানুষের মন, এগুলো বাদ দিতে পারেন, এগুলো আসবে না, এগুলো আসে না, কখনো তো ইম্পর্টেন্ট না। এনামুল হক, ওনাকে নিয়ে কোনটা আসে বলেন তো? ব্যাকরণ মঞ্জুরি, ঠিক আছে, ব্যাকরণ মঞ্জুরি, আর এটা পরীক্ষা, আর তেমন কিছু আসে না ওনাকে নিয়ে। এনামুল হক লং টাইম, ওরা হচ্ছে আপনাদের বলেন না লং টাইম নোসি, এই টাইপের রাইটার আর কি, পরীক্ষা খুব কম আসে, স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই। মোহাম্মদ আব্দুল হাই, ঠিক আছে, আব্দুল হাই হচ্ছে আপনার একটা ধ্বনি আবিষ্কার করে, নাম কি বলেন তো? ধ্বনি হ্যাঁ, কত সালে? 1974। 74, 1974 সালে উনি হচ্ছেন একটা ধ্বনি আবিষ্কার করে, ঠিক আছে, এটা লিখে রাখতে পারেন ওনার পাশে। তো দেখেন এই যে আব্দুল হাই, তিনি হচ্ছেন ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্বের উপরে অনেক পিএইচডি করেন, ঠিক আছে, এবং হচ্ছে এই যে গ্রন্থ লিখেন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, ঠিক আছে। তারপর তোর সঙ্গে তো লাগবে না। তারপর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা হচ্ছে সৈয়দ আলী আহসানের সাথে যৌথভাবে লিখেন। আলী আহসান যখন পড়বো, পড়ে তো আসিনি এখনো, তখন আমরা এটা পড়বো আবার, ঠিক আছে। সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান, ঠিক আছে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এছাড়া আব্দুল হাই লিখছে হচ্ছে বিলেতে 700 দিন, এটা তো আমরা জানি, ঠিক না? বিলেতে 750 দিন, বিলেতে 750 দিন, ঠিক আছে, 750 দিন আর কি, ঠিক আছে। এই কয়েকটা দেখলে হবে। তাহলে কি আপনার আব্দুল হাই মানেই হচ্ছে কি ভাই? ধনী। আব্দুল হাই মানে হচ্ছে ধনী, এবং বিলেতে 750 দিন, শেষ। ওকে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওবিডিয়ার কত সালে হয় বলেন? 26 না? 1926। হ্যাঁ। এই দেখেন, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের। 25-এ না? 26, 26, ওরিয়াল 26। তাহলে দেখেন, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এটা কে বলছে? মোতার হোসেন চৌধুরী বলছে, 37-এ আসছে, ঠিক আছে। তারপর ওয়াজেদ আলী হচ্ছে ভবিষ্যতের বাঙালি, 24 BCS আসছে। তারপরে হচ্ছে আপনার বিদায় হজ, এটা একবার আসছে, বরকতুল্লাহ, শহীদুল্লাহ, ঠিক আছে। শহীদুল্লাহ সাহেবকে পড়তে গেলে আমার খুব মন খারাপ হয়ে যায়, মানে ধরেন হচ্ছে এই জন্য মন খারাপ হয় যে ওনার মতো ইন্টেলিজেন্ট মানুষ আসলে আমরা হইতে পারি না কেউ, ঠিক আছে। কারণ হচ্ছে মানে উনি এত, মানে সবচেয়ে কঠিন বা সবচেয়ে মানে টাফেস্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং কাজ হচ্ছে ভাষা শিখার, জানেন? মানে হচ্ছে আপনি কোন একটা ভাষা শিখছেন, আর শহীদুল্লাহ মোটামুটি ধরেন হচ্ছে 20টার কাছাকাছি ভাষা পারতেন, ঠিক আছে, পারতেন, আর 12টার উপরে ভাষার ওনার পাণ্ডিত্য ছিল, ঠিক আছে। মানে ভাবা যায়, আপনি বুঝতেছেন বাংলা ভাষা শিখা কত কঠিন, যারা ইংরেজ তাদের জন্য কত শব্দ। ইংলিশ ভাষা দেখেন আমরা পারি এখনো, ভোকাব মুখস্থ করতে পারি না 100টা, আর পুরো ভাষা আপনি কেমনে শিখবেন? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন লেভেলের মানুষ ছিল দেখেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 থেকে 1969, এটা খেয়াল রাখবেন, 1885 সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস। কংগ্রেস। 69-এ গণঅভ্যুত্থান। দেখেন উনি সব রাজনৈতিক পরিক্রমার মধ্যে ওনার জীবন, সো জন্ম মৃত্যু মাথা রাখবেন, রিটার্ন লাগবে। দেখেন উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের 24 পরগনায় হচ্ছে ওনার জন্ম। উনি মূলত ভাষা তত্ত্ববিদ, তিনি হচ্ছে বাংলা ভাষার অভিধান সম্পাদনা করেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার উনি হচ্ছে আপনার খুবই অন্য লেভেলের ইন্টেলেকচুয়াল পার্সন আর কি, বুঝছেন। বর্তমানে শহীদুল্লাহ হলের উত্তর মসজিদের আপনার পশ্চিম পার্শ্বে তাকে দাফন করা হয়। ঢাকা ইউনিভার্সিটি তাদের সেন্টার পড়বে, অবশ্যই কি করবেন, দেখে আসবেন, কেমন? পরীক্ষা দিবেন ভাই, সবখানে অ্যাপ্লাই করবেন, সবখানে অ্যাপ্লাই করবেন। আজকের একটা সার্কুলার চলতেছে এফআরসি, দেখছেন আপনারা? এফআরসি সার্কুলার পাইছেন? না ভাই, এটা কিসের? এটা সরকারি একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। এই যে আপনারা সার্কুলার গুলো পাইলে, যেই পান আর কি, একটু আপনারা যে হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন আমাদের সাথে, বা এই যে লার্নিং উইথ বি পর্নোগ্রাফি যে গ্রুপটা আছে, এখানে কি করবেন, একটা পোস্ট করে দিবেন। এতে আপনারা সুবিধা হবে, আরেকজনের সুবিধা হবে, আপনি দিলে আরেকজন দিবে, আরেকজন দিলে আরেকজন দিবে, এবার দেখবেন সবাই দিতে দিতে আপনারা কেউ আর মিস করবেন না সার্কুলার গুলা, বুঝছেন। আর হচ্ছে কি করবেন ভাই, আপনি হচ্ছে যে কোনো সার্কুলারে অ্যাপ্লাই করবেন,
তবে 10 গ্রেডের নিচে যাবেন না, ঠিক আছে? যে কোনো সার্কুলার অ্যাপ্লাই করবেন 200 টাকা আর কি, ঠিক আছে? ধারটা নিয়ে অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দিলে দিবেন, না দিলে নেই, সেটা পরে ব্যাপার। পরীক্ষা দেওয়ার সাথে অ্যাপ্লাই করার কোনো সম্পর্ক নেই। এভাবে মাথায় রেখে আপনি কি করবেন ভাই, সবখানে হচ্ছে অ্যাপ্লাই করতে থাকবেন। ওইখানে আপনার 2-1টা পোস্ট আছে, তাও অ্যাপ্লাই করবেন, একটা পোস্ট হলে অ্যাপ্লাই করবেন, কারণ কপালে থাকলে একটা পোস্টই হবে, ঠিক আছে? এখন ধরুন হচ্ছে আপনার বলছেন ভাই রিজিকে আছে কিনা, সেটাও তো ভাই আপনি তো অ্যাপ্লাই করেন না, ঠিক না? আপনি জানবেন কেমনে? আগে তো অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপর না আপনার রিজিকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, তারপরে আমরা হচ্ছে পাচ্ছি হচ্ছে শহীদুলের হচ্ছে বাংলা সাহিত্যের কথা, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, ঠিক আছে? উনি হচ্ছে ভাষাতত্ত্ববিদ, এই জন্য ভাষার ইতিবৃত্ত লিখছে। তারপরে হচ্ছে আপনার ওনার পড়া লাগবে হচ্ছে আলোরের পদ্মাবতী লাগবে না, বুদ্ধিস্ট মিস্ট্রিক সংস, এটা আমি পড়ে আসছি। আঙ্গুর শিশু পত্রিকা রচনা করেন, আঙ্গুর শিশু পত্রিকা, তাহলে কয়েকটা পড়লে হবে, আমার নামগুলো একটু কনফিউজিং। ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, ঠিক আছে? বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত, ঠিক আছে? উনি ভাই ভাষা তত্ত্ববিদ, ঠিক না? উনি ভাষার ইতিবৃত্ত লিখবে। ইতিবৃত্ত মানে সব আর কি, যা আছে সব। তাহলে উনি ভাষার ইতিবৃত্ত লিখবে, সাহিত্যের ইতিবৃত্ত লিখবে না, ঠিক আছে? উনি সাহিত্যবিদ না, উনি ভাষাবিদ, ঠিক আছে? আর সাহিত্য যেহেতু ভাষা সাহিত্য কাছাকাছি, এজন্য সাহিত্যের কিছু কথা লিখছে। আমি এটা কনফিউজ হয়ে যেতাম যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নাকি বাংলা সাহিত্যের কথা, কারণ হচ্ছে এই সেম নামে অন্য মানুষের বই আছে। তাহলে খেয়াল রাখবেন, উনি যেহেতু ভাষা তত্ত্ববিদ, এই জন্য হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত লিখছে, মানে সব লিখছে। আর যেহেতু সাহিত্য এবং ভাষা কাছাকাছি, সাহিত্য নিয়ে কিছু কথাবার্তা বলছে আর কি, শেষ। আর ভুলবেন না, ঠিক আছে? এই দেখেন, উনি মোট 26টা ভাষা আয়ত্ত করছিল, আর পাণ্ডিত্য আছে 18টা ভাষায়। চিন্তা করা যায়, 26টা ভাষা পারত একটা মানুষ, কি অবস্থা! আপনাদের জেলাস ফিল হয় না ভাই? মাঝে মধ্যে জেলাস ফিল করবেন তো। খালি ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অন্যখানে লাভ দেখলে জেলাস ফিল হবে, পড়াশোনা নিয়ে জেলাস ফিল করবেন, তাহলে দেখবেন যে আপনি ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছেন। আমার তো খুবই জেলাস ফিল হয় কেউ যখন অনেক কিছু জানে, সিরিয়াস। আমি তখন স্যাড হয়ে যাই, আমি জানি না ও জানে। স্যাড হয়ে অভিশাপ দিই না ভাই, ঠিক আছে? স্যাড হয়ে পড়াশোনা করতে বসছি, ও জানে কেন? কারণ আমি পড়ি না, ও বেশি জানবে আমার থেকে। এই জন্য হচ্ছে কি, আমি আবার পড়া শুরু করি। দিস ইজ দ্য গোল ভাই। আপনি স্যাড হবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি স্যাড হবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি ফেল করবেন। যেদিন আপনি ফেল করবেন, তার নেক্সট 2 মাস সবচেয়ে বেস্ট পড়াশোনা করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে কি ভাই, ওই ফেলের যে রাগ, সেই রাগটা পড়াশোনায় তুলবেন। আমি যখন বিসিএস প্রিপারেশন নিতাম আর কি, রিটেনের বা প্রিলির, যখন আমি তো ঢাকায় পরীক্ষা কম দিছি, তো যখনই আমি তো সব অ্যাপ্লাই করতাম, যখনই আমার পড়াশোনার গতি চলে যেত, সবসময় কিন্তু গতি থাকে না পড়াশোনার ভাই, একটা লিমিট আছে না? তো যখনই গতি কমে যেত, আমি তখনই ওই পরীক্ষা দিতে যাইতাম ঢাকায়, পরীক্ষা ফেল করতাম। এবং হচ্ছে কি, আপনার যে ধরেন প্রথম দিকে তো পরীক্ষা ফেল করতাম যখন প্রিপারেশন নিচ্ছি, এরপরে পাশ করা শুরু করছে, তো যখন হচ্ছে ফেল করতাম, একটা ফেল করা মানে হচ্ছে আমার 2 মাসের পড়াশোনার প্রতি অ্যাটেনশন বেড়ে যাওয়া, ঠিক আছে? সো ফেল করে ফেললে কি করবেন না, ডিপ্রেশনে পড়াশোনা অফ করবেন না, ফেল করবেন মানে কি, পড়াশোনা দ্বিগুণ। কারণ ওই 10টা ফেল ম্যাটার করবে না, কারণ আপনার গোল বিজনেস। কেমন? দাঁড়ান, এটা কি যেন অন করে ফেলছি আমি ভুলে, তো অফ করি। ভাইয়া অফ হয়ে সমস্যা গেছে। হলো কি, পরীক্ষা দিতে গেলে যখন দেখা যায় যে আসলো না রেজাল্ট, বাসার লোকজন তো বুঝে না, ওরা ভাবে যে আমি পড়তেছি না। এই জন্য ভাইয়া পরীক্ষা দিতে যাই তো লজ্জা লাগে, দেখা যায় যে যাওয়া হয় না। ভাবি যে বাসায় এসে কি জবাব দিব। অনেক সময় বলে যে এত পরীক্ষা তো ফর্ম ফিল আপ করছো, মানে আমি করছি কয়েকটা, তা বলে যে এত পরীক্ষা ফর্ম ফিল আপ করলে তোমার তো কিছু ছিল না। মানে তারা তো জিনিসটা বোঝে না যে কি সিচুয়েশনে আছি অথবা কিরকম কি। এটা আসলে মেয়েদের জন্য বেশি টাফ, এই জন্য হচ্ছে আমি বলি আর কি। ছেলেরা তো ধরেন জায়গা, আবার মেয়েদের তো সমস্যা, মেয়েদের কস্টিং বেশি যায় ঢাকা যাওয়া আসা করা আর কি। ধরেন একটা ছেলে চাইলে খুবই র্যান্ডম ওয়েতে সে চলে আসতে পারতেছে, মেয়েদের টাফ।
ঠিক আছে। আর আপনি যেটা বলছেন এটা একটা বড় একটা সংকট আর কি। এটা মানে ধরেন ফ্যামিলিকে বুঝতে হবে। হ্যাঁ, এখন ফ্যামিলিকে বুঝাইতে হবে এবং এই ব্যাপারটা যে মানে আপনার ফ্যামিলিতে হচ্ছে এমন না। আম্মু আমার বাসাতে অনেক বেশি ফ্লেক্সিবল বা ওরা জানে বিজনেস ফোকাস। ঠিক আছে, এরপরেও ধরেন মাঝে মধ্যে বলতো আর কি অনেক যাচ্ছিস, ঠিক আছে, আর কত যাবি, ঠিক আছে, বিসিএস দিয়া বিসিএস ছাড়া কোথাও যাওয়া লাগবে না, ঠিক আছে, এইটা কথাবার্তা বলতো আর কি। হ্যাঁ, এখন এইগুলো আসলে মানে বুঝতে পারতেছেন এগুলা ঘর ঘরে ঘরের কাহিনী আর কি। সো আপনাকে যেটা করতে হবে যে এর মধ্য থেকে ট্রাই করবেন আর কি যে প্রিপারেশনটা এমন নেওয়ার যাতে করে পরীক্ষা দিলেই ভালো একটা অ্যাটলিস্ট প্রিলিটি চলে আসে, রিটার্ন না আসুক, প্রিলি যাতে চলে আসে। ঠিক আছে। আহ, আপনার এই এই সময়টা এরকম ভাই, আপনারা ধরুন মেয়ে মানুষ কারোর রিলেটিভের পাশে উঠবেন, হ্যাঁ, তখন দেখবেন হচ্ছে রিলেটিভও আপনার কি করতেছে, ফ্যামিলিতে কল দিয়ে খোঁজ করে এই আসছিল না বাসায়, কি অবস্থা। ঠিক আছে। এই চ্যালেঞ্জ গুলো আসলে আমার ফ্রেন্ডরা ছিল ওরাও ফেস করে আসছে। আমি তো আমার রিলেটিভের পাশে উঠতামও না, বুঝছেন, যাইতাম মেসে ফ্রেন্ডের বাসা ছিল, এই ঘুরে টুরে চলে আসতাম, বাট আমি যাইতাম না আর কি। বুঝতে পারছেন, একটু প্যারা খান। এই জন্য আমি সবসময় বলতাম আর কি আমার স্টুডেন্টদেরকে, ভাই ইউনিভার্সিটিতে পড়ার থাকা অবস্থায় 1 লাখ টাকা জমায় ফেলেন। ঠিক আছে, ব্যাংকে কিছু টাকা পয়সা থাকলে আপনি বারবার টাকাও নেওয়া লাগতেছে না বাসা থেকে অত বেশি। ছেলেদের তো, মেয়েদেরও সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে একা যায়, পারে না, বাবা যায়, এরকম হলে আরো ঝামেলা আর কি। ঠিক আছে, যাই হোক, স্ট্রাগল করেন, কথা শোনেন, ঠিক আছে, যত বেশি ঝাড়ি খাবেন তত ভালো করবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিন বাংলাদেশের উপন্যাসে চলে আসছে আমরা। আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর শামসুদ্দিন এবং আরো একটা আছে, নাম কি বলতো, শামসুদ্দিন আবু জাফর। ঠিক আছে, এই দুইটা নাম নিয়ে বেশ মানে সবসময় একটা গ্যাঞ্জাম চলে, এটা খেয়াল রাখবেন। আবু জাফর, ঠিক আছে, তাহলে হচ্ছে মীর জাফর দিয়ে মাথায় রাখবেন। ঠিক আছে, দেখেন শঙ্কর সংকীর্তন, শঙ্কর, মীর জাফর ছিল শঙ্কর ক্যাটাগরির মানুষ না, প্রপঞ্চ মানে কি, ধোকা দেওয়া। তাহলে ও, ঠিক আছে, আবু জাফর হচ্ছে মীর জাফর, সে হচ্ছে কি শঙ্কর সংকীর্তন ছিল প্রপঞ্চ, প্রপঞ্চ। ঠিক আছে, এইটা মাথায় রাখবেন। পদ্মা মেঘনা যমুনা ভাওয়ালগড়ের উপাখ্যান। ঠিক আছে, পদ্মা মেঘনা যমুনা ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা ভাওয়ালগড়ের উপাখ্যান। ঠিক আছে, পদ্মা মেঘনা যমুনা ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা ভাওয়ালগড়ের উপাখ্যান। মুখস্থ করেন ভাই, এটা আমি বারবার রিপিট করতেছি যাতে করে আপনারা আমার সাথে শুনতে শুনতে মাথায় ঢুকে যাবে, বাট আপনার পড়তে হবে। তাহলে ওই যে দেখেন আপনার হচ্ছে আবু জাফর মানে হচ্ছে মীর জাফর, সে হচ্ছে প্রপঞ্চ, সে হচ্ছে শঙ্কর সংকীর্তন। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আমাদের আপনার আপনার পদ্মা মেঘনা যমুনাটা আমার পড়া লাগবে। ঠিক আছে, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। ঠিক আছে, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। ঠিক আছে, পদ্মা মেঘনা যমুনা। তারপরে এখানে আর কিছু দেখা লাগবে না, এটাই আসবে। আসলে দেখেন, তাও আমরা দেখি। তার পরিকল্পিত ত্রয়ী উপন্যাস হচ্ছে লাগবে না। তারপর হচ্ছে বাদ দেন, এগুলো আমাদের লাগবে না। আব্দুল গফার চৌধুরী সাহেব হচ্ছে একটু আওয়ামী লীগ ধারণার রাইটার, তো এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম। ঠিক আছে, যখন বঙ্গবন্ধু মারা যান তখন হচ্ছে পলাশীতে ধানমন্ডি এটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ করছিল আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য পয়েন্ট অফ পলিটিক্স একটা মুভি বানাইছিল, নাম না জানা ভোর, কৃষ্ণপক্ষ। বৃত্ত হচ্ছে আপনার স্টিমার কুলিদের জীবন যাপন নিয়ে লেখা আর কি, বৃত্ত। ঠিক আছে, স্টিমারের যে কুলিরা থাকে তাদের লাইফ স্টোরি নিয়ে লেখা, তার লেখা লাগবে না এখানে। দিলারা হাশেম, ঘরমন জানালা, আমলকি মৌ। ঠিক আছে, তাহলে দিলারা হোসেন হচ্ছে কি ভাই, ঘরমন জানালা, দিলারা হোসেন ঘরমন জানালা, আমলকি মৌ। এটা এভাবে মাথায় রাখতে পারেন। দিলারা হোসেন হচ্ছে আমলকি পছন্দ করে। ঠিক আছে, আমলকি পছন্দ করে, তিনি হচ্ছেন কি ঘরের দরজা জানলা খুলে দিয়ে আমলকি খায়। কে খায় বলেন তো? দিলারা। কে খায়? দিলারা। দিলারা হাশেম, দিলারা। দেলোয়ারা নামটা অনেক কমন না, দেলোয়ারা? আমরা একজন রিলেটিভের নাম আছে দেলোয়ারা। এখন না মেয়েদের এই নামগুলো রাখে না, এখন স্মার্ট স্মার্ট নাম খোঁজে, এখন বাপ মারও স্মার্ট হয়ে গেছে আর কি। ঠিক আছে, তাহলে দেখেন ঘরমন জানালা, ঘরমন জানালা, আমলকিমো, ঘরমন জানালা, আমলকিমো। ঠিক আছে, ঘরমন জানালা, আমলকিমো, ঘরমন জানালা, আমলকিমো, ঘরমন জানালা, আমলকিমো। ঠিক আছে, ঘরমন জানালা, আমলকিমো, ঘরমন জানালা, আমলকিমো, ঘরমন জানালা, আমলকিমো। ঠিক আছে, ঘরমন জানালা, আমলকিমো।
ঘর মন জানালা আমলকি মগ, ঘর মন জানালা আমলকি মগ, ঠিক আছে? ঘর মন জানালা আমলকি মগ, ঘর মন জানালা আমলকি মগ, ঘর মন জানালা আমলকি মগ, ঠিক আছে? ঘর মন জানালা আমলকি মগ, এটা আমরা পারবো। দিলার হোসেন তো আসেন তো আপনারা পারবেন না, এগুলো আগেও মোটামুটি অনেক পড়াইছি। যারা পুরাতন স্টুডেন্ট আছেন তাদের জন্য তো এটা খুবই কমন একটা। রাজিয়া রহমান হচ্ছে উত্তর পুরুষ, কি ভাই? উত্তর পুরুষ। রাজিয়া রহমান হচ্ছে উত্তর পুরুষ, রাজিয়া রহমান হচ্ছে উত্তর পুরুষ, ঠিক আছে? রাজিয়া রহমান হচ্ছে উত্তর পুরুষ, উত্তর পুরুষ, আর কিছু বলা লাগবে না, রাজিয়া রহমান। আর রাজিয়া খান, রাজিয়া খান উনি হচ্ছে বটতলায় খান, ঠিক আছে? বটতলার উপন্যাস, এটা মনে রাখবে কেমনি আমরা ভাই? খুবই সহজ। রাজিয়া খান, খান মানে ভাত খায় আর কি। তো রাজিয়া খানকে ধরেন ঝড়ে করে চলে আসছে, সে গর্তে বাইর হয়ে বটতলার নিচে বসে ভাত খাওয়া শুরু করছে আর কি, ঠিক আছে? তো রাজিয়া খান কোথায় খায়? বটতলায় খায়, ঠিক আছে? রাজিয়া খান বটতলায় খান, শেষ। একটা পড়লে হবে, ঠিক আছে? এইখানে মেইন ক্যারেক্টার হচ্ছে মঈন, মঈন, ঠিক আছে? এই বটতলায় খান মঈন, মনে থাকবে না? মঈন, ঠিক আছে? বটতলায় খান হচ্ছে মঈন। আচ্ছা, রশিদ করিম, দেখেন এটা খুব ইন্টারেস্টিং। রশিদ করিম, রশিদ করিম ধরেন হচ্ছে ও প্রেম করছে একসময়, হচ্ছে গার্লফ্রেন্ড যেটা বলতে সেটা, বাপ মা নাই, কেউ নাই, কারোর সাথে কোনো কন্টাক্টই নাই। ও মনে করতো প্রেমী জীবন, প্রেমী সার্বজনীন, ঠিক আছে? পরবর্তী সময় হচ্ছে কি করছে, অ্যাজ ইউজুয়াল এই টাইপের সম্পর্কগুলো মানে টিকে না আর কি, ঠিক আছে? তো দেখেন তো কি হইলো ভাই, সে হচ্ছে বুঝতে পারলো যে গার্লফ্রেন্ড ডিচ করার পরে যে না, আমাকে আবার ব্যাক করে যাওয়া লাগবে। একটা মুভি আছে তিন বন্ধুর, কি যেন নাম, উম, এরকম একটা সেম টু সেম একটা মুভি আছে আপনার। তিন বন্ধু থাকে, মা কল দেয়, রিসিভ করে না, ওরা বারোটার যায়, পরে তিন বন্ধু তিনজনের সাথে হচ্ছে প্রেম করে, তিনজনের তিন ভাবে ডিস্ট হয়। এরপরে দেখা যায় হচ্ছে আবার মাস কল দিয়ে রিসিভ করতেছে, কথা বলতেছে। খুব মজার, ভালো লাগছে আমার মুভিটা। খুবই লো বাজেট মুভি আর কি। আপনাকে তো দেখেন নাই? টোটোকি সোনোকি সুইটি, ওইটার নায়কটা থাকে ওইখানে, মূলত হচ্ছে ওই স্ট্রেন অফ দ্য ইয়ারের বড় লোকের সিঙ্গার ছেলেটা। যাই হোক, তাহলে দেখেন রশিদ করিম হচ্ছে কি ভাই, সে প্রথমে প্রেম করছে, গার্লফ্রেন্ড সব ছেড়ে দিচ্ছে, পরে গার্লফ্রেন্ড ওকে ছেড়ে দিচ্ছে, পরে হচ্ছে সে বুঝতে পারছে যে না, এটাই জীবন না। তাহলে হচ্ছে দেখেন, সে প্রথমে কি করলো, প্রেম একটি লাল গোলাপ, প্রেমের জন্য সে খালি 1,00,000 গোলাপ কিনে ফেলছে, ঠিক আছে? এবং দেখছেন না আপনারা, চীনে হচ্ছে একটা মেয়েকে প্রপোজাল দিচ্ছে 100টা আইফোন কিনে, এবং মেয়েকে রিজেক্ট করছে। দেখছো এটা? আচ্ছা, তাহলে দেখেন এরকম এরকম একটা সিচুয়েশন আর কি, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে রশিদ করিম হচ্ছে প্রেম একই লাল গোলাপ, প্রেম একই লাল গোলাপ, কি ভাই? প্রেম একই লাল গোলাপ, প্রেম একই লাল গোলাপ, প্রেম একই লাল গোলাপ। তারপরে দেখেন, এখন দেখেন এইবার প্রথম প্রেম, ঠিক আছে? প্রথম প্রেম, প্রেম একই লাল গোলাপ, প্রথম প্রেমে সব জান প্রাণ দিয়ে ফেলছে, জীবন মরণ দিয়ে ভালোবাসছে, জীবন মরণ দিয়ে প্রথম প্রেমকে ভালোবাসছে, প্রেম একই লাল গোলাপ। এরপরে হয়ে গেছে কি, খেলা ঘুরে গেছে আর কি, ঠিক আছে? খেলা ঘুরে গেছে কি, যে তার গার্লফ্রেন্ড হচ্ছে ব্রেকআপ করে ফেলছে, তো ব্রেকআপ যেহেতু করে ফেলছে, সে কি করলো বলেন, প্রসন্ন পাষাণ, ঠিক আছে? সে একদম প্রসন্ন পাষাণের মতো ওর সাথে বিহেভ করছে, ঠিক আছে? এরপর হচ্ছে সে গ্লানিতে পড়ে গেছে, আমার যত গ্লানি, ঠিক আছে? মানে সে অনেক আত্মদহনে পড়ে গেছে, যে প্রেমের জন্য এত কিছু করলাম, পরে মেয়েটাই চলে গেল আর কি। তাহলে আমার যত গ্লানি, ঠিক আছে? তারপর মায়ের কাছে যাচ্ছি, ওই যে, যেহেতু এখন গার্লফ্রেন্ড নাই, এখন মা আছে, ঠিক আছে? মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি, ঠিক আছে? উত্তম পুরুষ, ও বললো কি, যারা মায়ের কাছে যায় তারাই উত্তম পুরুষ, ঠিক আছে? তারপরে হচ্ছে সোনার পাথর বাটি, এটা পড়েন, সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি, শেষ। এই কয়েকটা পড়লে হবে, দেখেন সবই পড়া আছে রশিদ করিমের। তাহলে সে হচ্ছে কি করছে, প্রথমে প্রেম করছে, প্রথম প্রেম, প্রথম প্রেম সে জীবন মরণ দিয়ে মেয়েটাকে ভালোবাসছে, জীবন মরণ, প্রথম প্রেম, প্রেম একই লাল গোলাপ। লাঞ্চ বক্সটাও আমরা পড়বো, লাঞ্চ বক্স, ঠিক আছে? এরপরে দেখেন তার ব্রেকআপ হয়ে গেছে, সে বলছে আমার যত গ্লানি, প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি। এরপরে সে মায়ের কাছে যাচ্ছি, কারণ আমি উত্তম পুরুষ, সোনার পাথর বাটি, শেষ। বলেন তো দেখি কেউ একজন। নাই, কে বলতে পারবেন না? প্রেম একটি লাল গোলাপ, প্রসন্ন পাষাণ, প্রথম প্রেম। হুম, তারপর সিকুয়েন্সিয়ালি পড়েন। প্রথমে হচ্ছে প্রথম প্রেম,
প্রেম একটি লাল গোলাপ, তারপর লাঞ্চ বক্স। আচ্ছা, জীবন মরণ দিয়ে ভালোবাসছে, ঠিক আছে। এরপর বলেন তো ব্রেকআপ হয়ে গেছে, তারপর নাম কি পড়ছি আমরা? প্রসন্ন পাষাণ। প্রসন্ন পাষাণ। তারপর মায়ের কাছে যাচ্ছি, যে মায়ের কাছে যায় সে হচ্ছে কি উত্তম পুরুষ, উত্তম পুরুষ, ঠিক আছে। আমার যত গ্লানি, ঠিক আছে। এরপর কি বলেন তো? সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি, শেষ। এই কয়েকটা গল্প করে ফাইজলামি করে করে পড়বেন, ঠিক আছে, দেখবেন একদম মাথায় ঢুকে গেছে। হ্যাঁ, উত্তম পুরুষ হচ্ছে রশিদ করিমের, উত্তর পুরুষ রাজিয়া রহমানের হচ্ছে উত্তর পুরুষ, উত্তর, খেয়াল রাখবেন, উত্তর। আর ওটা হচ্ছে উত্তম, উত্তম মানে বেস্ট আর কি, বা বেটার, ঠিক আছে। এবার দেখেন আমরা পড়লাম হচ্ছে আপনার আবু আবু জাফর শামসুদ্দিন। তাহলে বলেন তো আবু জাফর শামসুদ্দিনের কি কি পড়ে আসছি আমরা, কয়েকটা বলেন। শঙ্কর সংকীর্তন, হুম, ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা, পদ্মা, যমুনা, আর প্রপঞ্চ। আর এটা কি? প্রপঞ্চ। প্রপঞ্চ। তাহলে আমরা পারতেছি। তাহলে হচ্ছে আবু জাফর মানে মীর জাফর ছিল। এবার শামসুদ্দিন আবুল কালাম, শামসুদ্দিন আবুল কালাম, ঠিক আছে। ওনার লেখার মধ্যে নিম্নবর্গের মানুষের জীবন কাহিনী উঠে আসছে, নিম্নবর্গের মানুষের, ঠিক আছে। ওনার উপন্যাস হচ্ছে কি কাশবনের কন্যা, ঠিক আছে, কাশবনের কন্যা, নবান্ন, কাঞ্চনমালা। কাঞ্চন অর্থ কি বলুন তো, শুধু কাঞ্চন শব্দের অর্থ? স্বর্ণ। হ্যাঁ, স্বর্ণ। কাঞ্চন মানে স্বর্ণ, কেমন। তাহলে দেখেন কাশবনের কন্যা, কাঞ্চনমালা, নবান্ন। পুই ডালিমের কাব্য, অনেক দিনের আশা। শুধু পুই ডালিমের কাব্য বললে হবে। পুই ডালিমের কাব্য, নামটা সুন্দর না ভাই? পুই ডালিমের কাব্য, পুই ডালিমের কাব্য, পুই ডালিমের কাব্য, কেমন। পুই ডালিমের কাব্য, পুই ডালিমের কাব্য, ঠিক আছে। পুই ডালিমের কাব্য, পুই ডালিমের কাব্য, ঠিক আছে। পুই ডালিমের কাব্য, কেমন। পুই ডালিমের কাব্য, পুই ডালিমের কাব্য, ঠিক আছে। পুই ডালিমের কাব্য, পুই ডালিমের কাব্য। কাশবনের কন্যা, কাশবনের কন্যা, কাঞ্চনমালা। এই দুইটা তো অবশ্যই পড়তে হবে। কাশবনের কন্যা, কাঞ্চনমালা পড়েন। কাশবনের কন্যা, কাঞ্চনমালা। কাশবনের কন্যা হচ্ছে কাঞ্চনমালা, কাঞ্চনমালা একটা নাম, সে হচ্ছে কাশবনের কন্যা, ঠিক আছে। তাহলে বলেন তো ওই যে আহ জসিমউদ্দিনের পড়ে আসছি কয়েকটা, বলেন তো এরকম। বেদের মেয়ে, মধুমালা, মধুমালা, পল্লীবধূ, পল্লীবধূ ছিল না? পদ্মপাল। কথা। হ্যাঁ ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এই যে এইবার হচ্ছে আপনি পড়ে ফেলতে পারতেছেন, হ্যাঁ, মনে থাকবে। আপনি জাস্ট পড়তে থাকেন, দেখবেন অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। তাহলে দেখেন লালবাতি, লালবাতি, লালবাতি হচ্ছে আপনার শামসুদ্দিন আবুল কালামের, শামসুদ্দিন আবুল কালামের লালবাতি, ঠিক আছে। তাহলে কাশবনের কন্যা, কাঞ্চনমালা, পুই ডালিমের কাব্য, শেষ। শামসুদ্দিন আবুল কালাম। আর এক্সট্রা করে কিছু দেখা লাগবে না, ওগুলো দেখলে হবে। সত্যেন সেন, খুব সুন্দর। দেখেন সত্যেন সেন, নামই তো সত্য সত্য না, কিন্তু ওনার বইয়ের নাম পাপের সন্তান। তাহলে মনে থাকবেন আমার ভাই, সত্যেন সেন হচ্ছে পাপের সন্তান, সত্যেন সেন হচ্ছে পাপের সন্তান। পুরো নামের সাথে কোনো মিল আছে? সত্যেন সেন হচ্ছে পাপের সন্তান, 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 সত্যেন সেন হচ্ছে পাপের সন্তান। কৈবর্ত বিদ্রোহ কারা মনে হয় বলেন? দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালকে তারা মেরে ফেলে, ওকে। তারপর হচ্ছে আপনার এটা আপনার আটকায় কে, বা এটা বিদ্রোহটা কন্ট্রোল করে কে? ভুলে গেছেন? রামপাল নাকি? হুম, দ্বিতীয় মহিপাল রামপাল মনে হয়। দেখেন তো একটু, এটা পরীক্ষায় আসে তো, ঠিক আছে। রামপাল কি আবার শেষ মনে হচ্ছে, একটু চেক দেন, এখনই দেন, এখনই দেন, এগুলো পরে ভুলে যাবেন, খেয়াল করবেন না, ঠিক আছে। দ্বিতীয় মহিপাল ওনার আমলে শুরু হয়, এরপর সম্ভবত আই গেস রামপালই। আচ্ছা, তাহলে সত্যেন সেন হচ্ছে লাগবে না, কাজী আবুল হোসেন সতীনের ঘর লাগবে না, ঠিক আছে। এখন তো সবাই ট্রল দিচ্ছে না, দ্বিতীয় বিয়ে করতে কি লাগবে না, বোর্ড পারমিশন লাগবে না, ঠিক আছে। তারপর দেখুন রাবেয়া খাতুন, রাবেয়া খাতুন, ফেরারি সূর্য, নামটা সুন্দর না? একটা গান আছে না, ফেরারি মনটা আমার, কার বলেন তো? মানে না কোনো বাধা।
ইয়ার না, আয়ুব বাচ্চুর না? তাহলে দেখেন রাবেয়া খাতুনের 52 বাজার এক গলি, ঠিক আছে, 52 বাজার এক গলি। তাহলে রাবেয়া খাতুন হচ্ছে 52 বাজার এক গলি, ঠিক আছে, 52 বাজার এক গলি, 52 বাজার এক গলি রাবেয়া খাতুন, ফেরারি সূর্য, হানিফের ঘোড়া, দুইটা পল্লী হবে ভাই, ঠিক আছে। 52 বাজার এক গলি ফেরারি সূর্য, বলেন 52 বাজার এক গলি ফেরারি সূর্য, নামগুলো হচ্ছে আপনি জাস্ট খেয়াল রাখেন, ঠিক আছে। 52 বাজার এক গলি, 52 বাজার এক গলি, ঠিক আছে, 52 বাজার এক গলি, 52 বাজার এক গলি, ঠিক আছে। আমি এটা মনে থাকতো না, বুঝছেন, আমি কিভাবে পড়তাম জানেন, আমি এটাকে 52 বাজার এক গলি না পড়ে পড়তাম 52 গলির এক গলি, মানে আপনার 52টা গলি আছে, ঠিক আছে, মানে গলি মানে কি যাওয়ার অপশন আছে আর কি, কিন্তু আপনি একটার মধ্যে যাচ্ছেন 52 গলির এক গলি, কিন্তু এটার আসল নাম হচ্ছে 52 বাজার এক গলি। So আপনি দেখবেন যে অপশন যেহেতু ওই পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে, so আপনার কাজ হচ্ছে কোন রকমে হচ্ছে সেটা কি মাথায় আনা, কোন রকমে মাথায় আনবেন, মানে একদম এক্স্যাক্টলি পুরোটা মাথায় রাখতে হওয়ার প্রয়োজন নেই, মাথায় আসতে পারলে হচ্ছে। তাহলে ফেরারি সূর্য 52 বাজার এক গলি, ঠিক আছে। তারপর হচ্ছে নীলিমা ইব্রাহিম, নীলিমা ইব্রাহিম হচ্ছে আপনার দেখেন ওনার কিন্তু মোটামুটি আপনার সহজ আছে, যেমন ধরেন 20 শতকের মেয়ে, নীলিমা ইব্রাহিম নামটা সুন্দর না, নীলিমা ইব্রাহিম মডার্ন নাম, নীলিমা ইব্রাহিম হচ্ছে 20 শতকের মেয়ে, 20 শতকের মেয়ে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে আপনার আমি বিরঙ্গনা বলছি, যে অরণ্যে আলো নাই, সূর্যাস্তের পরে রোদজ্বালা দুপুরে, রমনা পার্ক, এটা মনে রাখা ইজি, ঠিক আছে। তাহলে দেখেন যে নীলিমা ইব্রাহিম হচ্ছে আপনি হচ্ছে উনি হচ্ছেন 20 শতকের মেয়ে, নীলিমা ইব্রাহিম হচ্ছে 20 শতকের ইয়াং এবং হচ্ছে এনার্জেটিক, 20 শতকের মেয়েরা অনেক বেশি প্রতিবাদী টাইপের না, তো নীলিমা ইব্রাহিম হচ্ছে 20 শতকের মেয়ে, ঠিক আছে। উনি হচ্ছেন রোদ জ্বলা বিকেলে রমনা পার্কে বসে আছে, নীলিমা ইব্রাহিম 20 শতকের মেয়ে, নীলিমা ইব্রাহিম রমনা পার্কে রোদ জ্বলা বিকেলে বসে আছে, ঠিক আছে। এমন সময় সূর্যাস্ত হয়ে গেছে, ঠিক আছে, এবং হচ্ছে অরণ্যে আলো নাই, মানে হচ্ছে রমনা পার্কে আলো নাই, এই শেষ, ঠিক আছে। কি বললাম, তাহলে নীলিমা ইব্রাহিম হচ্ছে 20 শতকের মেয়ে, উনি হচ্ছে রোদ জ্বলা বিকেলে রমনা পার্কে বসেছিল, হুট করে অন্ধকার হয়ে গেছে, সূর্যাস্তের পরে কি হয়ে গেছে, আর কি ওই অরণ্যে আলো নাই, মানে হচ্ছে রমনা পার্কে আলো নাই, ওনার আত্মজীবনী বিন্দু বিসর্গ, ঠিক আছে, আত্মজীবন হচ্ছে বিন্দু বিসর্গ। এটা দেখলে আমার আপনাদের সাদিয়া আপুর কথা মাথায় চলে আসে আমার, আপনাদের সাদিয়া আপু না, মানে আমাদের একটা সাদিয়া ফ্রেন্ড আছে, ওর কথা মাথায় চলে আসে আর কি। ও আমাকে অনেক আবেগ নিয়ে জিজ্ঞেস করছে, আমি এটা পাই না, পরীক্ষার আগের দিন এত স্ট্রেসে পড়ে যাচ্ছি, কিরে পারতেছি না কেন, তো পরে বলছে এটা আসবে না, খুব কনফিডেন্টলি বলছে এটা আসবে না, স্ট্রেস নেওয়া যাবে না, বুঝছেন, পরে হেসে দিয়েছে। আচ্ছা তাহলে বলেন যে দেখি, বলেন দেখি কেউ একজন নীলিমা ইব্রাহিমের কথা, আমি বেশি পড়বো নীলিমা না। ইব্রাহিম 20 শতকের মেয়ে, সে রোদ জ্বালা বিকেলে রমনা পার্কে বসেছিল, সূর্যাস্তের কি জানি ছিল, সূর্যাস্তের পর সূর্যাস্তের সূর্যাস্তের পর পর, হ্যাঁ, সূর্যাস্তের পর রমনা পার্কে আলো চলে অরণ্যে গেছে, আলো নেই, আলো আচ্ছা, নেই, হ্যাঁ যে আলো অরণ্য আলো নেই। নেই, শেষ, ইজি না বলেন। নীলিমা ইব্রাহিম আপনি পড়তে 1 মিনিট লাগবে, শুধু নীলিমা ইব্রাহিম নামটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে আবার ঢুকাই দিবেন হচ্ছে আপনি ইয়াকে ঢুকাই দিয়েন না, সে এটা ঢুকাই দিয়েন না আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আনিস, আনিস হচ্ছে একটা মানচিত্র নামে একটা নাটক আছে, মানচিত্র, ঠিক আছে, আনিস চৌধুরী, আমাদের ছোট ভাই একটা আছে আনিস, তো আমি হচ্ছে মজার ব্যাপার হচ্ছে এটা, আমি তো এবার শীতে হচ্ছে কাপড় দিলাম, মানে মাসাল্লাহ অনেকগুলা কম্বল দিচ্ছে এবার শীতে গরিব মানুষকে, ঠিক আছে। তো আপনার আনিস নামে একটা টিচার আছে আর কি, আমার টিচার মানে ভাই আর কি, 2013 সালে পড়াইছিল, 2-3 মাস, 2 মাসও না, 15-20 দিন পড়াইছিল আর কি। তো এখন আমার একটা বন্ধু আছে আনিস, বুঝছেন, তো আমি উনি নক দিছে, আমি ভাবছি আমার বন্ধু আনিস নক দিছে, আমি তো এই কি অবস্থা খান দেন, ভাইও হচ্ছে নার্ভাস হয়ে গেছে, রাফি এমনি কথা বলে কেন, পরে হচ্ছে উনি আর রিয়েক্ট করে না, কিছু বলে নাই, পরে আমি বুঝতে পারছি যে এটা তো ভাই মানুষ, বুঝছেন। আচ্ছা এরপর দেখেন, আজকে আমরা আর কয়েকটা পরে রেখে দিব, ঠিক আছে, বেশি চাপ নেওয়ার কিছু নেই।
দেখেন নীলিমা ইব্রাহিম হচ্ছে আমাদের বাংলা একাডেমির আপনার প্রথম নারী মহাপরিচালক ছিল, এটা খেয়াল রাখবেন। বিন্দু বিশ্বকোপ বললাম, এরা সব পড়ে আসছে। আহমদ ছফা আমার অন্যতম পছন্দের একটা রাইটার, আহমদ ছফা, খেয়াল রাখবেন, ঠিক আছে। এবং আমি কাউকে বই গিফট করবো না, বই গিফট করি। ওনার প্রায় সবগুলো বই পড়ছি, কয়েকটা বাদে, যেমন আপনার গাড়ি বৃত্তান্ত পড়ি নাই, তারপরে হচ্ছে অর্ধেক নারী অর্ধেক বিশ্বরী পড়ি নাই, কারণ হচ্ছে এগুলো অনেক ফেমাস তো। ও গাড়ি বৃত্তান্ত পড়ছি, সরি, আপনার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী পড়ি নাই, আর হচ্ছে আপনার যদ্যপি আমার গুরু পড়ি না, যেগুলো বেশি ফেমাস ইসলাম পড়তে ইচ্ছা করে না। আমার ওয়ান অফ দ্য বেস্ট রাইটার ইন বাংলাদেশ আর কি, ঠিক আছে। চন্দনের চট্টগ্রাম ওনার জন্ম, বই পড়ার নাই, কে হাত তুলিয়ান না, কিনে পড়ে নিয়েন, ঠিক আছে। আর আপনারা যারা পিলিতে চান্স পাবেন সবাইকে আমি একটা করে হচ্ছে আমার সব বই গিফট করবো, ঠিক আছে। আমাকে মনে করাই দিন, ওকে। এটা শুধুমাত্র লং ব্যাচের জন্য, আচ্ছা যাক, বাংলা লিটের জন্য, ঠিক আছে, এই 2 ব্যাচের জন্য। যারা পিলি পাস করবেন সবাইকে আমি বই গিফট করবো, ঠিক আছে। তাহলে দেখেন গাভী বৃত্তান্ত, ঠিক আছে। তো গাভী বৃত্তান্ত আর অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, গাভী বৃত্তান্ত। ওনার প্রথম বই পড়ছিলাম মরণ বিলাস, খুব সুন্দর। একজন করাপ্টেড পলিটিশিয়ান যখন মারা যাচ্ছিল, ঠিক আছে, তো উনি হচ্ছে ওনার পিএস এর কাছে হচ্ছে কি বলতেছিল আর কি, ঠিক আছে, যে ওনার কি খারাপ কাজ করছে, হ্যাঁ এইসব বলতেছিল আর কি। এটা পড়ে না, এটা পড়ে আমার ফ্যান হয়ে গেছে আর কি, ঠিক আছে। পরবর্তীতে পড়া শুরু করছে, ছাই না ওনার বইগুলো আমি ছাড়ে 3,000 না 2,800 টাকা দিয়ে পুরো সমগ্র কিনে ফেলছি, বাসায় সব বই আছে ওনার। যাক দেখেন আপনার সূর্য তুমি সাথী, এটা আমি, ওইটা বেশি ভালো হয়েছে ভাই, ঠিক আছে। সূর্য তুমি সাথীটা পড়ে, এটা বন্ধুর সাথে ব্যাট লাগছে, বুঝছেন। বন্ধুকে উনি তখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, বলছে আর কি যে আমি বই লিখলে ছাপায় ফেলাবে। বন্ধু বলছে 500 টাকার বাজি যা লেখ। তো কয়েক চ্যাপ্টার লেখা দিয়ে আসছে, দেখে ছাপায় ফেলছে, বুঝছেন। আরেকটা বইয়ের নাম এখানে দেয় না, এই যে এটা পুষ্পবৃক্ষ বিহঙ্গ পুরাণ, এটা হচ্ছে আমার পড়া বেস্ট বুক, ঠিক আছে। ওনার এটা পড়ে আমি অনেক মোটিভেশন পাইছি, এটা আপনারা পড়েন যারা ফ্রাস্ট্রেশনে থাকেন কেরিয়ার নিয়ে, ওরা এখানে এটা পড়ে অনেক কিছু শিখতে পারবেন। আহমদ ছফা ফ্রাস্ট্রেশনে ছিল, বুঝছেন। ওনার ফ্রাস্ট্রেশন কেমনে কাটাইছে, একটা পিষে যাওয়া বেগুন গাছ থেকে উনি মোটিভেশন পাইছে, বেশি ভালো হয়েছে বইটা ভাই। ওঙ্কার তো আপনি পড়বেন রিটার্নে। ওঙ্কার হচ্ছে আদি শব্দকে ওঙ্কার বলা হয়, এটা মূলত হচ্ছে আপনার 69 না 69 গণঅভ্যুত্থান নিয়ে লেখা, এক অঙ্ক বিশিষ্ট। গাভী বৃত্তান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোরিতে লেখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে। যাই হোক দেখেন আমার প্রবন্ধগুলো হচ্ছে জাগ্রত, যদ্যপি আমার গুরুটা পড়েন, বুদ্ধিবৃত্তি নতুন বিন্যাস না পড়লে অবশ্যই পড়বেন ভাই, এটা বেস্ট, ঠিক আছে। শতবর্ষের ফেরারি পড়বেন। ইন্দ্রলোক মিলন, কালো ঘোড়া, নূরজাহান পরাধীনতা, ঠিক আছে। তাহলে এটা এখন খুব সহজ, এটা মনে রাখা একদম সহজ, ঠিক আছে। ইন্দ্রলোক মিলন, মিলন হচ্ছে কালো ঘোড়া, কালো ঘোড়া, নূরজাহান, নূরজাহান একটা হোটেল আছে না, যারা হচ্ছে ঢাকা যাবেন দূর থেকে আর কি, ঠিক আছে, তারা আপনার হচ্ছেন এটা দেখবেন আর কি, ঠিক আছে। তো দেখেন এই যে আপনার কালো ঘোড়া, নূরজাহান, মেয়েটি এখন কোথায় যাবে, ঠিক আছে, মেয়েটি এখন কোথায় যাবে, এটা মাথায় রাখবেন যে কালো ঘোড়াতে করে নূরজাহান মেয়েটি এখন কোথায় যাবে, কালো ঘোড়াতে করে নূরজাহান মেয়েটি এখন কোথায় যাবে, কালো ঘোড়াতে করে নির্জন মূলাতে এখন কোথায় যাবে, ঠিক আছে। ইন্দ্রলোক মিলন, আনিসুলকের মা, ঠিক আছে, ঘুরে ফিরে একটাই আসে। এগুলো আমরা পরে দেখবো, তাও দেখা পেলে আরেক ফাল্গুন জহির, হ্যাঁ নাহলে পড়ার মধ্যে চলে আসবে, এটা পড়া লাগবে না এখন, ঠিক আছে। মোস্তফা কিনা কিছু আছে নাকি দেখি। সিপাহী যুদ্ধের ইতিহাস, এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক অন সিপাহী বিদ্রোহ, এটা পড়েন, ঠিক আছে। গল্প নিহত নক্ষত্র, হুমায়ুন আহমেদ ওনার কাছে কবিতা লেখা নিয়ে গেছিল, বুঝছেন, আমার সব ছিঁড়ে ফেলে দিয়েছে, বলছে হুমায়ুন তুমি কবিতা লেখা বাদ দিয়ে গল্প লিখো। এরপরে উনি গল্পের ফেমাস হয়ে গেছে। যাই হোক আমরা শওকত ওসমান থেকে নেক্সট দিন পড়বো, আজকে না পড়ি, আজকে আপনাদের চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বরং কোনো প্রশ্ন, পেজ নাম্বার লিখেন ভাই 192, গ্রুপে লেখা রাখেন তাহলে আমার সুবিধা হবে। 192, ঠিক আছে। বরং কোনো প্রশ্ন আছে কিনা। কোনো প্রশ্ন নাই, সবাই সব বুঝে গেছেন, গ্রেট। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো, আপনারা পড়াশোনা করেন। কালকে কি ক্লাস দেখবো, কালকে জিএ ক্লাস তো হবে শিওর, একটু লেট হইতে পারে কালকে। আচ্ছা একটু রেকর্ড অফ করি।